নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। আজকের অনুষ্ঠান বুঝতেই পারছেন রাজশ্রীর অনুষ্ঠান। তবে আজকের অনুষ্ঠানের বিষয় বলবার আগে একটা ঘোষণা করে অনুষ্ঠান শুরু করি, যেটা অন্য দিনের থেকে একটু ডিফারেন্ট। সেটা হচ্ছে যে যেহেতু গরম প্রচণ্ড, সেই কারণের জন্য খড়গপুরের চেম্বারের বুকিংটা অনেক আগে কমপ্লিট হয়ে গেছে। জাস্ট অনলি দুজন আগামীকালকের চেম্বার রয়েছে, তার জন্য সুযোগ পাবেন। যেহেতু আপনারা এই 25 মিনিটের টেনিয়রের পুরো সময়টা বুকিংয়ের জন্য কাজে লাগাতে পারেন, কারণ দেখা যাচ্ছে প্রোগ্রাম শেষ হয়ে গেল, বুকিং ক্লোজ হয়ে যেতে পারে। সেই কারণের জন্য আমি বলে রাখছি যে আগামীকাল খড়গপুরের চেম্বার রয়েছে 26 এপ্রিল শুক্রবার, খড়গপুর হোটেল স্বাগত, IIT বাইপাস রোড, খড়গপুর। একটু আগে বুকিং করলে কনফার্ম, কারণ এসে আপনি ওয়েট করবেন, তারপর আবার আপনি বলবেন যে ম্যাডাম আজকে হবে কিনা। আগামীকাল হবে না, এই কারণের জন্যই আগে একটু বলে রাখছি যে মাত্র আর দুজন খড়গপুরে হোটেল স্বাগতের জন্য বুকিং পাবেন। আগামীকাল চেম্বার রয়েছে এবং সেই চেম্বারের জন্য বুকিং আপনি ইমিডিয়েট শুরু করুন। মাত্র দুজন রাজশ্রীর কাছে আগামীকাল দেখাতে পারবেন। আজকে আমার অত্যন্ত প্রিয় এবং মানুষের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে আমরা অনুষ্ঠান করব। এটা নর্মাল সাধারণ অ্যাস্ট্রোলজির অনুষ্ঠানের মতো নয়। সামহাউ ইট ইজ ডিফারেন্ট। কেন আমি বলছি? কারণ আমাদের প্রত্যেকের বাড়িতে সন্তানাদি রয়েছে, অর্থাৎ কেউ সিঙ্গেল প্যারেন্ট, কেউ আবার একাধিক সন্তান তার পরিবারে রয়েছে। কিন্তু আমরা খুব স্টাডি করতে গিয়ে দেখেছি বা একটু যদি আপনি ঘাঁটাঘাঁটি করেন, ওয়েবসাইটগুলো দেখেন বা আপনি যদি গুগল সার্চ করেন, তাহলে দেখতে পাবেন যে চাইল্ড সাইকোলজি অর্থাৎ শিশুদের মনস্তত্ত্বের উপরে সারা বিশ্ব জুড়ে একটা ভিভিড ডিসকাশন হচ্ছে, মানে বিস্তারিত একটা ডিসকাশন হচ্ছে। তাতে কি দেখা যাচ্ছে যে শিশুদের কনসিয়াস এবং সাবকনসিয়াস মাইন্ড, তার ওপরে কিভাবে অ্যাক্টিভেট করছে একটা শিশু। অর্থাৎ ছোটবেলা থেকে একটা শিশুর বেড়ে ওঠা মানে দিস ইজ নট জাস্ট অনলি দ্য ফিজিক্যাল ডেভেলপমেন্ট। আপনার সন্তান শারীরিকভাবে বেড়ে উঠল, তার মানে বাবা মা নিশ্চিন্ত হয়ে গেলেন না আমার সন্তান খুব সুন্দর বেড়ে উঠছে, তা কিন্তু নয়। মডার্ন সায়েন্স অ্যান্ড মডার্ন ইকুইপমেন্টস অ্যান্ড টেকনোলজি অ্যানালিসিস করে দেখছে যে শিশুদের শারীরিক বৃদ্ধি শুধু বৃদ্ধি নয়, শিশুর কোন কোন বৃদ্ধি দেখতে হবে। দ্য 3 পয়েন্টস ভেরি ইম্পর্টেন্ট। এক হচ্ছে মেন্টাল ডেভেলপমেন্ট, দ্বিতীয় হচ্ছে তার সোশ্যাল রিচ অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট, এবং তৃতীয় হচ্ছে তার ইমোশনাল ডেভেলপমেন্ট। এই যে তিনটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ দেখুন, যদি কোনো সন্তানের সোশ্যাল ডেভেলপমেন্ট ঠিকঠাক না হয়, তাহলে সে বাড়িতে একা বসে থাকতে চাইবে, ঘরের কোনায় লুকিয়ে থাকবে, মানুষের সঙ্গে মিশতে চাইবে না, লোক দেখলে কাঁদতে পারে, মানুষের থেকে দূরত্ব বজায় রাখবে। মেন্টাল ডেভেলপমেন্ট যদি ঠিক না হয়, তাহলে সেক্ষেত্রে তার নানান রকমের অ্যাগ্রেসিভ বিহেভিয়ার দেখতে পাওয়া যাবে। ইমোশনাল ডেভেলপমেন্ট যদি ঠিক না থাকে, তাহলে সে তার বাবা মার সঙ্গে ঠিকঠাক ব্যবহার করবে না। এবং উই হ্যাভ সিন নট জাস্ট অনলি এ সিঙ্গেল টাইম বাট সেভারাল টাইমস যে শিশুরা কিন্তু বাবা মার সঙ্গে অনেক ক্ষেত্রে খুব ক্রুড ব্যবহার করে, জিনিসপত্র ভাঙচুর করে। ইভেন দেয়ার আর লটস অফ এক্সাম্পলস ইন বেঙ্গল যেখানে শিশুরা তার খেলনা গাড়ি ছুঁড়ে ভেঙে ফেলছে, পুতুলের মুন্ডু টেনে ছিঁড়ে ফেলছে, টিভি ভেঙে ফেলছে, ফ্রিজের দরজা ধাম করে আঘাত করছে, দরজাতে জোরে আঘাত করছে। অর্থাৎ এমন কিছু বিহেভিয়ার হুইচ ইজ নট ইউজুয়ালি এক্সপেক্টেড ফ্রম দ্য চিলড্রেন, শিশুদের থেকে যেগুলো নর্মালি আশা করা যায় না। আমি থ্যাঙ্কস জানাবো রাজশ্রীকে যে শি চুজ such kind of the issue that is not just only a issue but I think it's a problem for the each and every society. প্রত্যেক সমাজ এবং মানুষের জন্য এটা একটা প্রবলেম। সো মাই গ্র্যাটিটিউড অ্যান্ড থ্যাঙ্কস টু রাজশ্রী। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন জ্যোতিষতন্ত্রের তন্ত্রোক্ত গণেশ সাধিকা রাজশ্রী আজকে, এবং আমি রাজশ্রীদির কাছে প্রথমেই থ্যাঙ্কস জানাই বিষয়টাকে চুজ করবার জন্য। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ভেরি ভিভিড ইস্যু, যেটা নিয়ে খুব ডিসকাশন হওয়া দরকার। আমার প্রশ্ন এটা যে আপনি অ্যাস্ট্রোলজি ওয়ার্ল্ডে দীর্ঘদিন ধরে বিলং করছেন, আমার আপনার কাছে প্রশ্ন এটা যে এই যে শিশুদেরকে নিয়ন্ত্রণ করা, তাদের মনের উপরে নিয়ন্ত্রণ করবার জন্য আপনি বারবারই বলেন যে তন্ত্র মন্ত্র, কিছু আধ্যাত্মিক প্রক্রিয়া, রেমিডি, সো দেয়ার আর লটস অফ সেভারাল ওয়েজ টু বিং ক্যাপচার্ড অফ দেয়ার মাইন্ড। এই ক্ষেত্রে কি কি করা যেতে পারে এবং এই সমস্যা আপনার স্টাডিতে, কারণ আপনি বলছেন যে আমি শুধুমাত্র অ্যাস্ট্রোলজি করি না, আই স্টাডি ইচ এন্ড এভরিবডি, আমি প্রত্যেককে স্টাডি করি, এই ক্ষেত্রে কি কি তথ্য সামনে উঠে আসছে? দেখুন, এই আজকালকার দিনে বিশেষ করে যখন আমরা ছোট ছিলাম তখন কিন্তু আমরা অনেকটাই বাবা মার কথা শুনতাম। দৈবাত কেউ কেউ হয়তো ছিল যে যারা কথা শুনতো না, কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে প্রত্যেকটা বাচ্চার ভেতরে প্রচণ্ড আমিত্ব, প্রচণ্ড নিজস্ব মতামত, প্রচণ্ড, হয়তো সে ক্লাস 4-এ পড়ে, ক্লাস 5-এ পড়ে, ক্লাস 3-তে পড়ে, কিন্তু আমিত্ব ভাব, আমি যেটা মনে করছি সেটাই একদম ঠিক কথা, এই ব্যাপারটা কিন্তু আজকালকার দিনে ভয়ঙ্করভাবে দেখা যাচ্ছে। এবং কোনো দেখা যাচ্ছে যেটা তাদের প্রতি বাবা মার
প্রতি যে ভালোবাসার জায়গাটা, যে রেসপেক্টের জায়গাটা যেটা ছিল আগে, যেটা ছিল নট অনলি বাবা মা অন্য গুরুজনদের প্রতিও ছিল, এখন কিন্তু যত দিন যাচ্ছে সেই জায়গাগুলো ধাক্কা খাচ্ছে। বহু সময় দেখা যাচ্ছে যে ছোটরা, তারা যথেষ্ট ছোট, হয়তো তখনও মাধ্যমিকও পাশ করেনি, কিন্তু তারা গুরুজনদের মানছে না, বড়দের কথা শুনছে না, প্রচণ্ড বাজে কথা বলছে, কটু কথা বলছে, এমন অনেক কথা বলছে যে ওই বয়সের বাচ্চার মুখে ওই কথাটা একদম মানে একেবারে সেটা শোনা মানে অনুচিত। মানে ওই একটা ছোট্ট বাচ্চা, সে যখন একটা বিচ্ছিরি কোনো কথা বলছে, খারাপ কোনো কথা বলছে, খুব কটু কোনো কথা বলছে, সেগুলো শুনতেও খারাপ লাগে। তো এই জিনিসগুলো আজকালকার দিনে কিন্তু সাংঘাতিকভাবে বৃদ্ধি পেয়েছে। এবং সব থেকে বড় কথা, সবারই এখন বাবা মার হয় একটা সন্তান, ম্যাক্সিমাম দুটো সন্তান, বাবা মারাও একটু অত্যধিক আদর দেন, এবং তার ফলে কি হচ্ছে, কিচ্ছু মানছে না, কাউকে মানছে না, গুরুজনদের প্রতি কোনো শ্রদ্ধা ভক্তি নেই, টিচারদের প্রতি কোনো শ্রদ্ধা ভক্তি নেই, কোনো কিছুর প্রতি কোনো মান্যতা নেই। আমি যেটা মনে করছি সেটাই শেষ কথা। এবং তার সঙ্গে ওই যে কথাটা বললাম যে রূঢ় বাক্য, রূঢ় ব্যবহার, বাজে কথা বলা, যে কথা একটা ওই বয়সের বাচ্চার বলা উচিত নয়, দেখা গেল বাচ্চাটা মানে কোনো কিছু ভাবলোই না, সেই সমস্ত কথা বলে দিল। তো এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু প্রচণ্ড নেগেটিভ জায়গা। এবং এই জায়গাটার জন্য কিন্তু, আর সবচেয়ে বড় কথা, আজকালকার দিনে আপনি এটা একদম মাথায় রেখেই চলবেন যে বাচ্চাদের বিশেষ কিছু ধারণ করানো বা পড়ানো যাবে না। সুতরাং যা কিছু করতে হবে শীতলা প্রয়োগের মাধ্যমে, জলতন্ত্রের মাধ্যমে, গ্রহ সংস্কারের মাধ্যমেই কিন্তু তাকে ঠিক করতে হবে। কেন, যে বা যারা প্রচণ্ডভাবে উগ্র, তারা কিন্তু বাড়ির লোকের কথায় কিছু করবে না, এটা সবসময় জানবেন। তাদের যেটা মনে হবে তারা সেটাই করবে। এবং আজকালকার দিনে ম্যাক্সিমাম বাবা মা এসে যেটা বলেন, ছাত্রছাত্রীরা কথা শুনছে না, ওরা কোনো পড়াশোনা করছে না, এত বলছি, এত বোঝাচ্ছি, এত টিচার দিচ্ছি, কিছুতেই কিছু লাভ হচ্ছে না। এই জিনিসগুলো কিন্তু ভীষণভাবে বেড়েছে। এবং প্রত্যেকটা বাচ্চার ভেতর এখনকার দিনে লক্ষ্য করে দেখবেন একটা ভাব, আমি সব জানি, আমি সব বুঝি, আমাকে কিছু বলতে হবে না, আমি সব সময় মতো করে নেবো, এই ব্যাপারটা। কিন্তু সব সময় দেখা যাচ্ছে সময় মতো সে তার কাজটা করতে পারছে না। এবং তার থেকেও যেটা, যে কথা বলা উচিত নয়, রূঢ় বাক্য, উগ্র কথাবার্তা, বাজে কথাবার্তা, মানে যেগুলো একেবারেই শোনার মতো নয়, সেই ধরনের ব্যাপার হামেশা দেখা যাচ্ছে যে ছোট ছোট বাচ্চারা, তারা যথেষ্ট ছোট, হয়তো ক্লাস 10-এর এও পার করেনি, কিন্তু তারা ওই ধরনের আচরণগুলো করছে এবং গুরুজনদের সঙ্গে যথেচ্ছ খারাপ ব্যবহার করছে। এই যে জায়গাটা, এখান থেকে কিন্তু মেরে বকে শাসন করে কিচ্ছু লাভ হবে না, কোনো কিচ্ছু হবে না। বরং তাকে যদি বেশি শাসন করতে যাওয়া যায় তাহলে সে আরও বেশি উগ্র হয়ে উঠবে। এখানে একমাত্র উপায় হচ্ছে জলতন্ত্র প্রয়োগ বা মা শীতলার প্রয়োগ। দেখুন, আমরা মা শীতলাকে বরাবরই জানি যে যখন বসন্ত রোগ হতো, এখনকার দিনে বসন্ত রোগ আর দেখা যায় না, কিন্তু ছোটবেলায় শোনা যেত যে বসন্ত রোগ হলে মা শীতলার পুজো। কিন্তু নট অনলি বসন্ত রোগ, অ্যাকচুয়ালি যখন কারো জ্বর আসছে, হাই টেম্পারেচার উঠছে, তখন কি হয়, অগ্নিভাবটা বেড়ে যাচ্ছে। যেটা তখন করণীয়, তখন হচ্ছে অগ্নিভাব কমানোর জন্য, এই যে প্রচণ্ড রুড ব্যবহার বাচ্চাদের অগ্নিভাবের জন্য, যখন কারো প্রচণ্ড হাই টেম্পারেচার উঠছে, হাই ফিভার উঠছে, মাথা ভীষণ গরম হচ্ছে, তখন কিন্তু ভীষণভাবে দরকার জলতত্ত্ব প্রয়োগ এবং মা শীতলার পুজো। জলতত্ত্ব প্রয়োগ এবং মা শীতলার পুজোর মাধ্যমে যে কোনো বাচ্চা, যত চঞ্চল হোক, যত উগ্র হোক, যত কথা না শোনা হোক, অসভ্যতা করুক, তাকে কিন্তু তার থেকে বের করে আনা যায়। এবং একটা আছে নর্মাল জলতন্ত্র প্রয়োগ করে বের করা ডাইরেক্ট, এবং একটা আছে জলের মধ্যে, মধুর মধ্যে কিছু জিনিস ডুবিয়ে রাখা তার নামে, যাতে সে শান্ত থাকে এবং মধুর আচরণ করে বড়দের সঙ্গে। আমাদের সঙ্গে বোধহয় একটা বন্ধু রয়েছে, এগুলো খুব ইম্পর্টেন্ট। তবে ইন্ডিভিজুয়াল মানে এক একজনের এক এক রকম ক্যারেক্টার হয় এই রাগেরটা, সেই কারণের জন্য হরোস্কোপটা দেখা এদের ভীষণভাবে প্রয়োজন। ইন জেনারেল কোনো পদ্ধতি বা নির্দেশ এখান থেকে কিন্তু দেওয়াটা সম্ভব নয়। না, কিছু কিছু আছে, যেমন আমি বলছি, অনেকের ক্ষেত্রে এই যে জলতন্ত্র প্রয়োগ, অনেক ক্ষেত্রে তাকে নিজেকে শান্ত করার জন্য, অনেকের ক্ষেত্রে এই জলতত্ত্ব প্রয়োগ তার উগ্রতা কমানোর জন্য, এত উগ্র। এবং অনেক সময় না এই ছোট ছোট বয়সেও আত্মধ্বংসী প্রবণতা, নিজের ক্ষতি করার প্রবণতা, হ্যাঁ হামেশাই আত্মধ্বংসী প্রবণতা, নিজের ক্ষতি করার প্রবণতা, সেখানেও কিন্তু এই জলতত্ত্ব প্রয়োগ
ভীষণভাবে কাজ দেয়। আমি টিভিতে বা মোবাইলে কিছু একটা দেখলাম, তারপর সেটাকে নিজের উপরে ইম্পোজ করবার অনেক সময় শিশুরা চেষ্টা করে। এখন তো সবই মানে ওয়ার্কিং পেরেন্টস, তো তারাও সব সময় বাড়িতে থেকে টেক কেয়ার করতে পারছে, ম্যাক্সিমামই টেক কেয়ার করতে পারছে না। অনেক সময় একজন কেয়ারটেকার রেখে দিয়েছে, সে তার মতো হয়তো ঘুমিয়ে রয়েছে, বাচ্চাটা নিজের মতো সে নিজের মতো সারা। এগুলো সত্যি খুব মানে একাকিত্বের জায়গা। এখন অনেক সময় আর বড় পরিবার নেই, পুরোনো দিনের সেই ব্যাপারগুলো নেই, সেটাই কথা। সুতরাং এটা হামেশাই হচ্ছে। আর একটা কথা বলছি, এই সবসময় একটা জিনিস মনে রাখতে হবে, যে বাচ্চা রাগী তাকে কিছু পড়ানো যাবে না, কেননা যখন তার রাগ হবে সে সবার আগে ওইগুলোই খুলে ফেলবে। কোনো কিছু তাকে পড়ানো, কোনো কিছু তাকে ধারণ করানোর কোনো প্রশ্ন নেই। কিন্তু জলতত্ত্বের প্রয়োগের মাধ্যমে, মা শীতলার প্রয়োগের মাধ্যমে যে কোনো বাচ্চা থেকে বড়দের ক্ষেত্রেও প্রযোজ্য, তাকে কিন্তু শান্ত করা যায়। তাহলে যদি সত্যি এটা মানে এই ক্ষেত্রের যদি সেটা সম্ভাবনা থাকে, আমার তো তাহলে সেইভাবে ধারণ করানোর প্রয়োজনই নেই। কেন তারা ধারণ করবেও না, তারা হয়তো বলবে হারিয়ে গেছে, কোথায় পড়ে গেছে। একদমই তাই, ধারণ করানোর কোনো ব্যাপারই নেই। পুরোটাই হচ্ছে জলতন্ত্র প্রয়োগের মাধ্যমে কাজটা করা এবং শান্ত করা। বেশ, খুব সুন্দর একটা আলোচনা। আমি এক এক করে আপনাদের ফোন নেব, এবং এই জাতীয় সমস্যা যদি কারোর থাকে, এই যে বাড়িতে প্রচন্ডভাবে উগ্র, যেটা রাজশ্রী বলছিলেন যে কটু বাক্য বলা, কিছু আনএক্সপেক্টেড কথা বলে ফেলা, এমন কিছু রুড বিহেভিয়ার যেটা আপনি কিছুতেই ক্যাপচার করতে পারছেন না, নিতে পারে না, বাবা মা অনেক সময় খুব পাজলড হয়ে যায় ধরনের কথা শুনে। এমন কথা বলে, এমন আঘাত করে কথা বলে, অনেক সময় এমন বাজে কোনো কথা বললো যেটা বাবা মাকে বলা উচিত নয়, ভাবাই যায় না, কিন্তু সেগুলো হচ্ছে, হামেশা হচ্ছে। একদম তাই। কে রয়েছেন ফোনে? হ্যালো। হ্যাঁ নমস্কার, স্বাগত। কে বলছেন? নমস্কার, দিদিকেও আমার প্রণাম জানাই। বললাম যে আমি শিলিগুড়ি থেকে বলছি। আচ্ছা। শিলিগুড়ি থেকে বলছেন? হ্যাঁ বলুন। হ্যাঁ, আর পাল। আমি আজকে আমার মেয়ের সম্পর্কে জানতে চাচ্ছি। আর পাহাড়ি পাল। আর পান। আচ্ছা আচ্ছা, রাইট। পাল PAUL। আচ্ছা, পাল টাইটেল, ঠিক আছে। পানও টাইটেল হয়, পালও টাইটেল হয়, পাল হয়, যাই হোক। আমি মেয়ের ব্যাপারে জানতে চাচ্ছি। ঠিক আছে, মেয়ের ব্যাপারে জানতে চাইছেন, বলুন। মেয়ের জন্ম তারিখ, হ্যাঁ, ডেট অফ বার্থ। 30 এপ্রিল। কত? 30 এপ্রিল। 30th of April, ইয়ার বলুন। 30 এপ্রিল 2006। 2006, টাইম বলুন। রাত্রি 9:56। রাত্রি 9:56। জন্মস্থান কোথায়? শিলিগুড়ি। আচ্ছা, দিদির প্রোগ্রাম কেমন লাগে, বা দেখেছেন বা শুনেছেন কোথাও আগে? দিদির প্রোগ্রামটা আমি বহু বছর ধরে দেখি, আর দিদির কাছে আমি গিয়েছিলাম, আমার পারিবারিক সমস্যা ছিল। দিদির কাছ থেকে রেমেডি নেওয়ার পর আমি খুবই ভালো আছি। আপনার নিজের কথা বলছেন? হ্যাঁ, আমার নিজের কথা বলছি। ও আচ্ছা। আমার কথা শুনে আমার রিলেটিভও অনেকে গিয়েছিল, তারাও অনেক উপকার পেয়েছে। আচ্ছা, এটা হবেই। আমার বোন, আমার একদম ঠিক আছে। আজকে আপনি শুনুন মেয়ের সম্পর্কে। আচ্ছা, 30 এপ্রিল 2006, সেদিন ছিল রবিবার, রাত 9:56, শিলিগুড়ি। ধনুলগ্ন বৃষরাশি, মৃগশিরা নক্ষত্র। মৃগশিরা হচ্ছে মঙ্গলের নক্ষত্র, দেবগণ। আচ্ছা, যেটা আমি বলবো সেটা হচ্ছে মেন হরোস্কোপে যাব। মেন হরোস্কোপে যেটা দেখছি, লগ্ন হচ্ছে ধনু, হরোস্কোপে বৃহস্পতি তুলাতে বক্রী অবস্থায় রয়েছে। মেন হরোস্কোপে যাব। মেন হরোস্কোপে যেটা আমি বলবো সেটা হচ্ছে লগ্ন হচ্ছে ধনু, লগ্নের অষ্টমে রয়েছে শনি, সপ্তমে মঙ্গল রয়েছে। আচ্ছা, যেটা আমি বলবো সেটা হচ্ছে পড়াশোনার ক্ষেত্রে একাদশে রবি রয়েছে। একাদশে নয়, লগ্নের পঞ্চমে রবি তুঙ্গস্থ অবস্থায় রয়েছে। শুক্র চতুর্থে তুঙ্গস্থ অবস্থায় রয়েছে, বুধ নিচস্থ অবস্থায় রয়েছে, এবং বুধ রাহুযুক্ত। যার জন্য আমি যেটা বলবো, পড়াশোনার ক্ষেত্রে এই হরোস্কোপে কমার্স নিয়ে পড়াশোনা করার জায়গাটাই বেশি করে দেখাচ্ছে। হরোস্কোপে পঞ্চম ভাবের ওপর তুঙ্গস্থ রবি, এটা খুবই ভালো পয়েন্ট, কিন্তু রবি রাহু দৃষ্ট গ্রহণযোগ করছে, যার ফলে অনেক সময় যে কাজ করা হবে না তার দায়ভাগ এসে পড়বে। শুক্র তুঙ্গস্থ অবস্থায় রয়েছে, এটাও দারুণ ভালো পয়েন্ট, এটাও যথেষ্ট পড়াশোনার ক্ষেত্রে মেধাবী করে, কিন্তু পাশাপাশি বুধটা নিচস্থ হওয়ার ফলে ডিসিশন মেকিং বা কাণ্ডজ্ঞানের ক্ষেত্রে খানিকটা সমস্যা হওয়ার কথা। মঙ্গল রয়েছে হরোস্কোপের, মঙ্গল রয়েছে হরোস্কোপের সপ্তমে, মাঙ্গলিক দোষ করছে। মাঙ্গলিক দোষটাও খুব একটা শুভ যোগ নয়। হরোস্কোপে পজিটিভিটি নেগেটিভিটি দুটোই আছে, কিন্তু কোথাও বলবো যে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো স্টুডেন্ট হওয়ার কথা।
আপনি একটু কি নিয়ে পড়াশোনা করছে একটু আগে ক্লিয়ার করুন। হ্যাঁ দিদি, ও তো কমার্স নিয়ে পড়ছে, এবার 12 দিল। ও পড়াশোনায়ও খুবই ভালো। হ্যাঁ, পড়াশোনায় ও ভীষণ ভালো, আর কমার্স নিয়েই পড়ছে। এবার আমার কথা দিদি যে ও মানে কি নিয়ে পড়বে, এবার ক্লাস 12 দিয়ে দিল কলেজে। আমাকে একটা জিনিস বলবেন, মেয়েরা ন্যাচারালি কমার্স নিয়ে যাওয়ার সংখ্যাটা কম তুলনামূলক সায়েন্স এবং আর্টসে যাওয়ার প্রবণতাটা বেশি থাকে। তা আপনি হঠাৎ করে কমার্স চুজ করলেন কি ভেবে? ওর পছন্দ ছিল এটা? আমি অনেক দিদিকে মানে আমার মেয়েকে নিয়ে অনেক ছোটবেলায় দিদির কাছে গিয়েছিলাম, তখন ও 4-5-এ পড়তো। আচ্ছা, তখন দিদি বলেছিল যে ও ভালো পড়াশোনায় ছিল, তো দিদি বললো কমার্স নিয়েই পড়বে। তো তখন থেকে আমরা ঠিক করেছি যে কমার্স নিয়েই পড়বে। তো এবার আমার মানে দিদিকে দেখাবো বা যাবো। তার মানে আপনি কতদিন আগের কথা বলছেন, চিন্তা করুন। মানে ও 6-7 বলছেন আপনি, না 4-5 বললেন, সেই সময় উনি এসেছিলেন। আর সেই সময় বলে দেওয়া জিনিস আজকে ও করছে। তা কমার্স নিয়েও ভালোবেসে পড়ছে তো, নাকি নজর জবরদস্তি? হ্যাঁ, ভালোবেসেই পড়ছে। একদম একদম, এটাই হচ্ছে বিষয়, এই হচ্ছে অ্যাস্ট্রোলজি, এই হচ্ছে। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি দিদি, ও এখন তাহলে কি নিয়ে পড়বে মানে কলেজে গিয়ে? আমি বলবো এইচএস কমার্স, ঠিক আছে, পরবর্তীতে বিকম নয়, বিবিএ করুক, এমবিএ করুক। বিবিএ পড়বে কি সাবজেক্ট নিয়ে দিদি, ফিনান্স নাকি মার্কেটিং? সেটা ও দেখুক কোনটা বেটার হয়। ছকে কি বলছে? ছকে মার্কেটিংটাই বেটার বলছে। মার্কেটিংটা বেটার, তবে ফিনান্সও যে একেবারে চলবে না তা নয়, তবে বুধটা নিচস্থ অবস্থায় রয়েছে, যার জন্য মার্কেটিংটা বেটার হবে। শুক্র তুঙ্গস্থ অবস্থায় রয়েছে, যার ফলে বুধ নিজভঙ্গ করছে। আমার মনে হয় মার্কেটিংটা কোথাও সামান্য হলেও বেটার হবে। এবার বলুন, আপনার কিছু বলার থাকলে বলুন। হ্যাঁ বলছি যে মানে মার্কেটিং মানে এমনি সিএমএ বা অন্য কোনো কোর্স বা মানে অন্য কিছু কি ও করবে? মানে আপনি চার্টার্ড বা এই ধরনের ব্যাপারগুলো বলছেন? হ্যাঁ। না, অতখানি ভালো হবে না। যেটা আমি বলছি আপনি এটা করুন, এটাতে যথেষ্ট ভালো এস্টাবলিশমেন্ট আসবে। এই মার্কেটিং, বিবিএ মার্কেটিং। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে দিদি, আমি যদি এখন ওর কাছে আপনার কাছে যদি ওকে যদি নিয়ে যাই, তো আপনি এখন ওকে কি দেখবেন কি? কেন দেখবো না, নিশ্চয়ই দেখবো। তো তখন তো ছোট ছিল অনেক। হ্যাঁ, তো এখন তো নিশ্চয়ই দেখবো। না, দিদির দেখানো পথেই চলছে। ওর এখন বেসিক্যালি প্রবলেম কি কিছু হচ্ছে, নাকি এমনি শুধু আগামীতে কি করবে সেটা জানবার জন্য? মানে তখন তো জানি কমার্স নিয়ে পড়বে, তারপরে কি নিয়ে বিবিএ নিয়ে পড়বে না কি করবে সেটা জানতাম না। মানে হায়ার স্টাডির জন্য আপনি চাইছেন একটা আমি আপনাকে আগেও বোধহয় বলেছিলাম কমার্স নিয়েই পড়ার কথা, তাই তো? হ্যাঁ হ্যাঁ। এবং সেটা কতদিন আগে, মানে 4-5 না 6 কখন বললেন আপনি গেছিলেন? ওই সময়টা অনেকদিন আগেকার কথা। তাহলে বুঝুন, তাহলে অলমোস্ট এটা নিয়ে করছে। এবার ও এখন ব্যাপার হচ্ছে যে দিদি কি অ্যাডভাইস দিলেন যে বিবিএ করুক, বিবিএর পরে এমবিএ করুক, এবং সেটা মার্কেটিং নিয়ে যদি করে তাহলে ওকে কিন্তু ফিজিক্যালিও অনেক স্ট্রং থাকতে হবে। হ্যাঁ বলুন। বলছি দিদি, বলছি বিবিএটা কোথা থেকে করলে ভালো হয়? না, এইগুলো কি এখান থেকে বলবেন? উনি ইনস্টিটিউটের নাম বলবে, এখান থেকে আপনার কি মনে হয়? এখান থেকে বলবে যে ইনস্টিটিউট থেকে করুক? এটা কি সম্ভব? আপনি বলুন। টিভিতে বসে প্রশ্নই আসে না। টিভিতে বসে সম্ভব? কোথা থেকে করবে এটা? আপনি চেম্বারে আসুন, কথা বলুন, ডেফিনেটলি সেখানে আলোচনা করে সেখানে একটা অ্যাডভাইস আপনাকে দিয়ে দেওয়া যায়। বিবিএ করা মানে গ্র্যাজুয়েশন অফ অ্যাডমিনিস্ট্রেটিভ কোর্স, এটা একটা বিবিএ, এবং তার পরবর্তীকালে এমবিএ করলে প্রচুর পরিমাণে চাকরি আছে যদি সঠিক প্রতিষ্ঠান থেকে করে, তার প্রপার যদি কাউন্সিলিং হয় এবং ও যদি শার্প স্টুডেন্ট হয়। কারণ এই কথার মাঝখানে আমি যেটা তৃতীয় পক্ষ হয়ে যেটা বুঝতে পারলাম যে পড়াশোনায় ভালো। হ্যাঁ ভালো। আপনিও বললেন যে ছোটবেলায় ভালো ছিল, পরেও ভালো, তো কাজেই ওর কিন্তু একটা ভালো ভবিষ্যৎ আছে। তাহলে দেখুন, একটা জিনিস আমি ক্লিয়ার করে দিই রাজশ্রীর এই প্রোগ্রামে, যারা ওই ছোটবেলায় একটু কনফিউশনের মধ্যে থাকেন কি নিয়ে পড়বে পরে, এটা কিন্তু 4-5 আসলেও সেখানে নিশ্চিত করে একটা অ্যাস্ট্রোলজিক্যাল গাইডলাইন দেওয়া যায় যে কোন লাইনে পড়লেও জীবনে শাইন করবে। অর্থাৎ বিদ্যে বোঝাই বাবু মশাই না হয়ে এমন কিছু পড়ুক যাতে সেই পড়াটা পরে অ্যাপ্লাইড এডুকেশন হিসেবে চাকরির ক্ষেত্রে সুবিধা। সেটাই আমি এটা সবসময় মনে করি যে পড়াশোনা যেন ভবিষ্যতে কাজে লাগে। যে পড়াশোনা কাজে লাগে না সেটা করে লাভ নেই, সেই পড়াশোনা করে লাভ নেই। একদমই তাই। আমি একটু চেম্বারগুলো চটচট করে দ্রুত বলে দিই আপনাদেরকে, আপনাদের কাজে লাগবে এটা। দেখুন, প্রথম যেটা বলা সেটা হচ্ছে আগামীকাল শুক্রবার খড়গপুরে, আমি শুরুতেই ইন্ট্রোডাকশনে বলেছি, শুক্রবার খড়গপুরে হোটেল স্বাগত, আইআইটি বাইপাস রোড খড়গপুরে এই চেম্বার রয়েছে। আর মাত্র 2 জন, আমি জানি না এতক্ষণ বুকিং হয়ে গেছে কিনা, মাত্র 2 জন আগামীকাল যেতে পারবেন। 29 তারিখে সোমবার ব্যারাকপুরে সৌভাগ্য চক্র 15 নম্বর রেলগেটের পাশে। 30-4 হচ্ছে মঙ্গলবার গড়িয়াহাট ভাগ্যচক্র গড়িয়াহাট খাদিমসের পাশে। 1-5 অর্থাৎ 1 মে বুধবার শ্যামবাজারে জুপিটার, শ্যামবাজার ফরিয়াপুকুর বাস স্টপে স্টকেজ সিনেমা হলের পাশে। এই চেম্বারগুলো আমি যদি মেতে চলে যাই তাহলে 6 মে সোমবার হাওড়া ময়দান, সুকসারি হাওড়া
ময়দান, শরৎ সদনের বিপরীত দিকে। আমি সমস্ত অ্যাড্রেস আপনাদেরকে ডিটেল বলে দিচ্ছি। 19/5 রবিবার কৃষ্ণনগর ত্রিনাথ লজ স্টেশন রোড, কৃষ্ণনগর স্টেশনের সামনে। 24/5 চেম্বার রয়েছে শুক্রবার বর্ধমান হোটেল নিশিদিন, শর্মা ম্যানশন, 3 গড়িয়া বাস স্ট্যান্ড, বর্ধমান। 25/5 অর্থাৎ মে মাসে শনিবার দুর্গাপুর হোটেল রিলায়েন্স, বেনাচিতি ভিরিঙ্গি মোড়, দুর্গাপুর। 26/5 রবিবার আসানসোল হোটেল পূর্বাস ইন্টারন্যাশনাল, বানপুর মোড়, আসানসোল। 2/6 অর্থাৎ জুনে রবিবার শিলিগুড়িতে হোটেল ম্যানিরা, প্রধাননগর হিলকাট রোড, শিলিগুড়ি। এর মধ্যে মনে একটা ফোন শিলিগুড়ি থেকে এসেছিল, তো কাজেই আপনি শিলিগুড়ি চেম্বারের জন্য বুক করতে পারেন। অনলাইনে প্রত্যেকটা চেম্বার আপনি অ্যাভেল করতে পারেন, যে কোনো প্রান্ত থেকে, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে অনলাইন চেম্বারে আপনি আসতে পারেন। তার জন্য অনলাইন বুকিং নাম্বার হচ্ছে 9330789557 এবং আরেকটা নাম্বার হচ্ছে 9830693509। এই নাম্বার আপনাকে বুক করতে হবে। চেম্বার বুকিং এর নাম্বার হচ্ছে 9830693535, আর দ্বিতীয় নাম্বার হচ্ছে 9830693579। অনলাইনে আপনি করতে পারেন। বৃহস্পতিবার করে রাজশ্রীর অনলাইন চেম্বার থাকে। এই অনলাইন হচ্ছে পেয়েবেল অনলাইন। আপনি অবশ্যই তার একটা প্রসিজিয়ার আছে। অনলাইনে যেখানে বুকিং সেই নাম্বারে ফোন করলে আপনাকে বিস্তারিত বলে দেওয়া হবে। আবার আরেকবার রিপিট করি, আগামীকাল কিন্তু খড়গপুরে চেম্বার রয়েছে। আচ্ছা, হাতে কি সময় আছে? তাহলে আমি আরেকটুখানি কথা বলবো। সেটা হচ্ছে যে এই যে রাগ জেদ উগ্রতা প্রসঙ্গে কথা হচ্ছিল, সেখানে আমার একটা ঘটনার কথা মনে পড়লো। একটি ছেলে রাগের চোটে, ছেলে মানে ছোট ছেলে, ক্লাস 6 পড়তো সেই সময়, রাগের চোটে মাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল। পরবর্তীতে কিন্তু সেই ছেলেটি তার মানে সে যখন তার ভুলটা বুঝতে পারে, তার কিন্তু অনুশোচনা হয় এবং পরবর্তীতে সে যথেষ্ট মাকে শ্রদ্ধা ভক্তি করা শুধু না, দারুণ রেজাল্টও করে। একটা কথা কিছু কিছু মানুষের মনে আছে যে মুক্ত বা মুস্টোন পড়ালে রাগ কমে যায়। আমি কিন্তু এই কথাটার সঙ্গে একমত নই। মুক্ত বা মুস্টোন স্টোন হিসাবে চন্দ্রের প্রোটেকশন প্রয়োজন হলে পরানো যেতে পারে, কিন্তু যদি আপনি মনে করেন তার রাগ কমানোর জন্য মুক্ত মুস্টোন পরাবেন, যখন তার মাথা গরম হবে সবার আগে কিন্তু সে ওইগুলোই খুলে ফেলে দেবে। সুতরাং এটা কার্যকরী প্রসেস নয়, কার্যকরী প্রসেস জলতন্ত্র মাসিক তলার প্রয়োগ। আরেকজন রয়েছেন ফোনে, দ্রুত, সময় খুব কম, একটু তাড়াতাড়ি উত্তর দেবেন। কে রয়েছেন ফোনে? হ্যালো, আমি হালিশহর থেকে বলছি। হালিশহর থেকে কার সম্পর্কে জানবেন? আমার ভাইজি। বলুন, ভাইজির জন্ম তারিখ বলুন। 12 জুন 1981। 12 জুন 1981। টাইম বলুন। হ্যাঁ, রাত 2:20। রাত 2:20। জন্মস্থান বলুন। কোচবিহার। কোচবিহার। আপনি কি করে মনে হলো আপনার যে রাজশ্রীকে ফোন করা উচিত? কেন মনে হলো? হ্যাঁ, ওই যে জলতত্ত্ব আমি শুনবো, আমি গেছিও দিদির কাছে। আচ্ছা, কিসের জন্য এসেছিলেন? আমি ছেলের জন্য। ছেলের জন্য। ছেলে কেমন আছে এখন? ভালো। বাহ, ঠিক আছে, চলুন। হ্যাঁ, আচ্ছা, খুব সময় নেই। মেষ, আমি আর রাশি এতে 12 জুন 1981 শুক্রবার রাত 2:20 কোচবিহার। মেষ লগ্ন, কন্যা রাশি। আমি মেন হরোস্কোপে চলে যাচ্ছি। মেন হরোস্কোপে যেটা দেখছি, গ্রহদের মধ্যে বুধ মিথুনে বক্রী অবস্থায় রয়েছে। মেন হরোস্কোপে যাব। মেন হরোস্কোপে যেটা দেখছি, লগ্নের চতুর্থ দশম ভাবের উপর রাহুকেতু অ্যাক্সিস, বৃহস্পতি শনি এক জায়গায় রয়েছে। আচ্ছা, যেটা আমি বলবো সেটা খুব অপ্রিয় কোনো কথা বলতে হচ্ছে আমাকে, সেটা যে এই হরোস্কোপে কোনো রকম হাজব্যান্ডের মৃত্যুজনিত কোনো বিষয় আছে? হ্যাঁ হ্যাঁ। বাবা, এই জায়গাটাকে দেখুন, হরোস্কোপে কোন জায়গায় প্রেডিক্ট, আমি শিহরিত হচ্ছি শুনে। মানে প্রিয়জন বিচ্ছেদ বা এই জাতীয় কোনো যোগ দেখে উনি বললেন। তো এখন কি চাইছেন আপনি? দ্রুত, হাতে আর সময় নেই। উনি মনে হয় ফোনে নেই, আজকে অনুষ্ঠান শেষ হচ্ছে। বাট অসাধারণ এই জায়গাটা, এই প্রেডিকশনটা আমাকে সত্যি ভাবাচ্ছে। অসাধারণ প্রেডিকশন। অবশ্যই আগামীতে আমরা এই ধরনের প্রেডিকশন রাজশ্রীর থেকে পাবো। আজকে অনুষ্ঠান শেষ করছি, পরবর্তী অনুষ্ঠানের দিকে আমরা নজর রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার রাজশ্রীকে। নমস্কার। নমস্কার। গণেশ সাধিকা রাজস্বীদি এখন আপনাদের হাতের নাগালে। ঘরে বসে লাইভ কলে রাজস্বীদির সুপরামর্শ এবং তার দেওয়া প্রতিকার পেতে অবশ্যই ফোন করুন এই নম্বরে 9830693509। পরিষেবা চার্জেবল।